Hello students, I am making this video to address the third semester English general students who have SECA2, that is the skill enhancement paper A, and the second option, that is business communication, in their syllabus. Hope in the last 2 or 3 weeks you have learned how to write an email in details from AS ma'am's classes. In my class, I would like to teach you how business letters are written, what are the different types of business letter, and what is the format which we need to follow in case of writing business letters. Not only the format, I would like to show you an example or a sample business letter with the question attached with it, so that you can understand when a question asks you to write business letters, how can you answer it in your final examination. So the sample will help you to write business letters on various topics. And at the end of this video, in your classroom or in your LMS, that is the learning management system of our college, I will upload a questionnaire and questions from previous year's question paper as well, so that you can understand which kind of business letters you need to prepare in order to give your examination. So let us move to the first slide of our video, in which I will teach you the different types of business letters. So now on your screen you can see there are majorly 5 types of business letters. Those are depicted on the screen. Types of business letters. business লেটারের বিভিন্ন ধরন. The first type of business letter is making enquiries. প্রথম ধরনের বিজনেস লেটার হলো এনকোয়ারি বা কোনো প্রশ্ন তৈরি করা এবং সেই প্রশ্নটা চিঠির মাধ্যমে, বিজনেস লেটারের মাধ্যমে কাউকে পাঠানো. এখানে আমি একটা কথা বলে রাখি, বিজনেস লেটার বেসিক্যালি দুটো বিজনেস কোম্পানির মধ্যে বা দুটো ইনস্টিটিউশনের মধ্যে বিজনেস পারপাস অর্থাৎ প্রফিট রিলেটেড যে সমস্ত আদান প্রদান হয় সেই ক্ষেত্রে বিজনেস লেটার লেখা হয়. তাই বিজনেস কমিউনিকেশনের একটা পার্ট হলো এই বিজনেস লেটার. তো মেকিং এনকোয়ারিজ মানে এই ধরনের চিঠি হতে পারে, ইন হুইচ ইউ আর আস্কিং এ কোম্পানি অ্যাবাউট দেয়ার প্রাইস লিস্ট অর অ্যাবাউট দেয়ার প্রোডাক্টস, অর মেবি নিউজ পেপারে তুমি কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছো যেখানে বিজনেস পারপাসে একটা অ্যাড দেওয়া হয়েছে, সেখানে কোনো একটা কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে বা তাদের ব্যবসা সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হয়েছে, সেটা দেখে তুমি তাদের কোম্পানিকে কোনো একটা কিছু জিজ্ঞাসা করে চিঠি পাঠালে. দ্যাট ইজ মেকিং এনকোয়ারিজ. নাম্বার 2 ইজ রিপ্লাইং টু এনকোয়ারিজ. যখন তোমার কাছে কোনো এনকোয়ারি এলো, তুমি তখন সেটার উত্তর হিসেবে একটা চিঠি পাঠালে. হয়তো তোমার পেইন্টিং বা রঙের বিজনেস আছে, তোমার কাছে অনেক ধরনের পেইন্টস পাওয়া যায়. নিউজ পেপারে তোমার অ্যাডভার্টাইজমেন্ট দেখে কোনো বিজনেস কোম্পানি থেকে রং কেনার জন্য বা প্রাইস লিস্ট চেয়ে পাঠিয়ে তোমাকে কোনো চিঠি পাঠিয়েছে, তুমি তার রিপ্লাই হিসেবে একটা চিঠি লিখবে এবং সেখানে নিজের এনকোয়ারির উত্তর হিসেবে নিজের প্রাইস লিস্ট অথবা প্রোডাক্টের ডিটেলস তাদেরকে জানিয়ে পাঠাবে. দ্যাট ইজ রিপ্লাইং টু এনকোয়ারিজ. নাম্বার 3 ইজ প্লেসিং অর্ডার্স অ্যান্ড সেন্ডিং রিপ্লাইজ. তার মানে তুমি অন্য কোনো কোম্পানি থেকে কিছু কিনতে চাও, তাই জন্য তুমি অর্ডার প্লেস করে একটা চিঠি লিখবে এবং তারা সেটা রিপ্লাই দেবেন. এই ধরনের চিঠিকে বলা হয় প্লেসিং অর্ডার্স অ্যান্ড সেন্ডিং রিপ্লাইজ. দ্য মেইন থিং অফ প্লেসিং অর্ডার্স ইজ দেয়ার মাস্ট বি এ টেবল ইনক্লুডেড ইফ নিডেড ইন দ্য বডি পার্ট অফ দ্য লেটার. তার মানে যখন আমরা অর্ডার প্লেস করে কোনো চিঠি লিখি, বেশিরভাগ সময় দেখা যায় সেই চিঠির মধ্যে আমরা যে কটা জিনিস, যে কটা সংখ্যায় এবং যে দাম দিয়ে চাইছি তার একটা ডিটেলস টেবল বা ছক
তৈরি করি এবং সেই ছকের মাধ্যমে আমরা আমাদের অর্ডারটাকে প্লেস করি একটা চিঠির মধ্যে বসিয়ে। সেটার স্যাম্পল আমি তোমাদের দেখাবো, দেখলেই তোমাদের কাছে ধারণাটা স্পষ্ট হয়ে যাবে যে কিভাবে বিজনেস লেটারের মাধ্যমে অর্ডার প্লেস করতে হয়। দ্য নেক্সট ওয়ান ইজ ক্যান্সেলিং অর্ডার্স। যখন কোনো কারণে আমি একটা অর্ডার প্লেস করেছিলাম কিন্তু সেটাকে ক্যান্সেল করতে চাই, তখন যে বিজনেস লেটারটা লিখতে হয় দ্যাট ইজ ক্যান্সেলিং অর্ডার্স। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ letters making complaint. That means you had ordered something, the delivery has arrived and you are not satisfied with it, so you are making a complaint by writing a letter. তুমি যে জিনিসগুলো অর্ডার করেছিলে তার মধ্যে কিছু জিনিস হয়তো সাপ্লাই এসেছে ভাঙা, তখন তুমি সেই জিনিসগুলো পরিবর্তন করে নেওয়া অথবা তুমি যে দাম দিয়েছো জিনিসগুলো সেই টাকা ফেরত নেওয়ার জন্য যখন কোনো চিঠি লেখো তখন সেটাকে, বা অন্য যে কোনো কমপ্লেন্ট থাকলে যখন তুমি অন্য কোনো কোম্পানিতে সেই চিঠি লেখো সেটাকে বলা হয় লেটার্স মেকিং কমপ্লেন্ট। তো এরপরে আমরা দেখে নেব যে এই যে এত ধরনের চিঠি, এটা লেখার নির্দিষ্ট কোনো ফরম্যাট আছে কি না। অবশ্যই আছে। তোমরা স্কুল লেভেলে সকলেই ফর্মাল লেটার্স এবং ইনফর্মাল বা পার্সোনাল লেটার্স এই দু ধরনের চিঠি লেখাই শিখেছিলে, যেখানে পার্সোনাল লেটার্সে আমরা আমাদের ফ্যামিলি মেম্বার, রিলেটিভস কিংবা ফ্রেন্ডদের চিঠি লিখি, আর ফর্মাল লেটারে আমরা আমাদের স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, লোকাল থানার ওসি, কোনো নিউজ পেপারের এডিটর এবং আরও অন্যান্য ব্যক্তিদের যাদের সঙ্গে আমাদের ফর্মাল কমিউনিকেশন বা ব্যক্তিগত সম্পর্ক নয়, ব্যক্তিগত সম্পর্ক বহির্ভূত যে সম্পর্কগুলি, অফিসিয়াল কাজকর্মের জন্য যে সম্পর্কগুলি স্থাপিত হয়, সেই রকম কোনো ব্যক্তিকে যখন আমরা চিঠি লিখি তখন সেগুলো আমরা ফর্মাল লেটার্সের ফরম্যাটে লিখে থাকি। বিজনেস লেটার্সের ফরম্যাট এই সাধারণ ফর্মাল লেটারগুলোর তুলনায় একটু আলাদা হয়। তো আমরা দেখে নিই কীভাবে কোন ফরম্যাট ফলো করে বিজনেস লেটার্স লিখতে হয়। এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে একটা চিঠি লেখা রয়েছে, যেই চিঠিটার কথাগুলো স্পষ্ট নয়, আমি সেগুলো ব্লার্ড রেখেছি, এবং বাঁ দিকে অ্যারো দিয়ে দিয়ে বেশ কয়েকটা শব্দ বা টার্ম লেখা রয়েছে, যেই টার্মগুলোকে আমি হাইলাইট করে দেখিয়েছি। অস্পষ্ট চিঠিটা থেকে আমরা ধরে নেব যে চিঠিকে কতগুলি ভাগে ভাগ করা যায় এবং সেগুলি কোন গুরুত্বপূর্ণ পয়েন্টস যেগুলো একটা বিজনেস লেটারের মধ্যে ইনক্লুড করতে হয় লেখার সময়। এখানে আমি তোমাদের অ্যালার্ট করার চেষ্টা করব স্টুডেন্টস যে তোমরা খুব মাইনিউটলি এই ফরম্যাটগুলোকে ফলো করবে, বিকজ এই যে প্রত্যেকটা পয়েন্ট এক একটা অ্যারো দিয়ে দেখানো আছে, এই প্রত্যেকটা পয়েন্ট লেখার জন্য তোমরা পরীক্ষায় আলাদা আলাদা মার্কস পেতে পারবে। সো আই উড রিকোয়েস্ট অল অফ ইউ টু ফলো দ্য ফরম্যাট থরলি। তাতে যদি তোমার চিঠির বডিতে ইংরেজি ভাষা খুব সাবলীল বা খুব নির্ভুল নাও হয়, তুমি চিঠির ফরম্যাট পুরোটা ঠিক করে আসো, তাহলেও সেক্ষেত্রে তুমি একটা ভালো নাম্বার পরীক্ষায় স্কোর করতে পারবে এই বিজনেস লেটারে। তো এবার দেখা যাক যে ফরম্যাটটা আমরা কিভাবে সাজিয়েছি। এর জন্য আমি পয়েন্টার ইউজ করব এবং পয়েন্টারের সাহায্যে তোমাদেরকে দেখাবো যে কিভাবে ফরম্যাটটা ইউজ করা যায়। ওকে, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে যেখানে আমি হাইলাইট করছি দ্যাট ইজ সেন্ডার্স অ্যাড্রেস। দ্যাট মিন্স দ্য পার্সন হু ইজ সেন্ডিং দ্য লেটার, হিজ অর হার অ্যাড্রেস শুড বি রিটেন অ্যাট দ্য টপ অফ দ্য লেটার। সো এখানে যে চিঠিটা পাঠাচ্ছে তার অ্যাড্রেস লেখা আছে। এক্ষেত্রে শুধু অ্যাড্রেস নয়, নামও লেখা যেতে পারে, নাম এবং অ্যাড্রেস দুটোই লেখা যেতে পারে। তোমাদের এখানে বিজনেস লেটারের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, বিজনেস লেটারে কিন্তু অন্য লেটারের মতো ডান দিক বাঁ দিক মাঝখান বিভিন্ন অ্যালাইনমেন্ট মিলিয়ে চিঠিটা লেখা হয় না। বিজনেস লেটারে কেবলমাত্র বাঁ দিকের মার্জিন ধরেই গোটা চিঠিটা লেখা হয়। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে যতগুলো প্যারাগ্রাফ রয়েছে সব বাঁ দিকের মার্জিন বরাবর শুরু হয়েছে। বাঁ দিকের মার্জিন ছাড়া কিন্তু কোনো বিজনেস লেটার লেখা হয় না। সেই জন্য তোমরা সবসময় বিজনেস লেটার লেখার সময় বাঁদিকের মার্জিন ফলো করে লিখবে। ওকে, সেন্ডারের নেম এবং অ্যাড্রেস যখন লেখা হয়ে গেল, তারপরে ছোট একটা গ্যাপ দেওয়া হবে, এক লাইন আন্দাজে গ্যাপ দেবে, দিয়ে তারপরে যেদিন চিঠিটা লেখা হচ্ছে সেদিনকার ডেট লিখতে হবে। এখানে ফেব্রুয়ারি মাসের কোনো একটা ডেট দেওয়া রয়েছে। সো তুমি যেদিনই চিঠিটা লেখো না কেন সেই দিনকার ডেটটা তোমাকে এখানে দিতে হবে।
এরপরে আবার একটা স্পেস দেবে, এক লাইন আন্দাজ জায়গা ছাড়বে, ছাড়ার পর লিখবে রিসিভার্স অ্যাড্রেস। এখানে লেখা হবে রিসিভার্স অ্যাড্রেস, তার মানে তুমি যাকে উদ্দেশ্য করে চিঠিটা লিখছো। তুমি কোনো কোম্পানির কোনো লোককে যদি উদ্দেশ্য করে চিঠি লেখো, তার নাম যদি তোমার আগে থেকে অলরেডি জানা থাকে, দেন ইউ ক্যান রাইট হিজ অর হার নেম হিয়ার। বাট ইফ ইউ ডোন্ট নো হু ইজ দ্য পার্সন টু হুম you are going to send this letter, you only know the name of the company and address of the company, then you do not need to write the name of the person to whom you are going to send this letter. You just need to write about the address of the company. You just need to write the address of the company, and if possible you can write the designation of the person to whom you are sending this letter. তার মানে হতে পারে তুমি কোম্পানির পারচেজ ম্যানেজারকে চিঠি লিখছো, তাহলে এখানে লিখবে পারচেজ ম্যানেজার, তারপরে কোম্পানির অ্যাড্রেস। তার মানে তুমি পারচেজ ম্যানেজারকে চিঠিটা লিখলে। যদি কাস্টমার সার্ভিস অপারেটর হয় তাহলে লিখবে কাস্টমার সার্ভিস অপারেটর, তারপরে তাদের কোম্পানির অ্যাড্রেসটা দেবে। তাহলে প্রথম থেকে কি লিখলাম আমরা? যিনি চিঠিটা সেন্ড করছেন তার নাম, তিনি যদি তুমি হও, প্রশ্নে যদি ইউ বলে বলা থাকে তাহলে এখানে তোমার নাম লিখবে, আর প্রশ্নে যদি নির্দিষ্ট কোনো নাম দেওয়া থাকে সেন্ডারের তাহলে সেই নামটা এখানে লিখবে, আর সেন্ডারের কোম্পানির অ্যাড্রেস। তারপরে আসবে ডেট, তারপরে আসবে রিসিভারের নাম জানা থাকলে নাম অথবা অ্যাড্রেস। এরপরে একটা ছোট্ট গ্যাপ দিয়ে আসবে স্যালিউটেশন। স্যালিউটেশন মানে আমরা ডিয়ার, রেসপেক্টেড এই কথাগুলো ব্যবহার করে যখন কাউকে অ্যাড্রেস করি, কাউকে ডাকি, কাউকে বলি যে আমি আপনার উদ্দেশ্যে চিঠিটা লিখছি, সেটাকে বলা হয় স্যালিউটেশন। যদি যাকে চিঠি পাঠাচ্ছ তার নাম জানা না থাকে সেক্ষেত্রে ডিয়ার স্যার অবলিক ম্যাডাম লিখতে পারো। যদি যাকে চিঠি পাঠাচ্ছ তার নাম জানা থাকে তাহলে তার সারনেমটা এখানে লিখতে হয়, যেমন ডিয়ার মিস্টার দত্তা অথবা ডিয়ার মিসেস সেন, এইভাবে লিখতে হয়। তো ডিয়ার বা রেসপেক্টেড যে কোনো কথাই এখানে লিখতে পারো, এটার জন্য কোনো হেরফের হয় না। স্যালিউটেশন যেই করা হয়ে গেল, অন্যান্য চিঠির মতোই স্যালিউটেশনের পরে চিঠির মেন বডি বা তোমার যে বক্তব্য সেগুলোকে গোটা গোটা সেন্টেন্সে লিখতে হয়, সেইটা হচ্ছে চিঠির বডি পার্ট। এটাকে এখানে দুটো প্যারাগ্রাফে দেখানো হয়েছে, কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করো, প্যারাগ্রাফের শুরুতে কিন্তু তোমরা যেভাবে এতদিন প্যারাগ্রাফ করতে শিখে এসেছো স্কুলে কলেজে, সেটা হচ্ছে তোমরা স্কুল কলেজে এতদিন যেভাবে প্যারাগ্রাফ করতে শিখে এসেছো, সেখানে এখান থেকে একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে মাঝখান থেকে প্রথম সেন্টেন্সটা শুরু হয়, পরেরগুলো আবার মার্জিন থেকে কন্টিনিউড হয়। এখানে কিন্তু সেই ইন্ডেন্টেশনটার কোনো প্রয়োজন পড়ে না। বিজনেস লেটারে সব কিছুই বাঁদিকের মার্জিন থেকেই লেখা হতে পারে, তার জন্য আলাদা করে এখানে কোনো জায়গা ছাড়ার কিন্তু প্রয়োজন পড়বে না। কাজেই তোমরা সেন্টেন্সটা শুরু থেকেই শুরু করতে পারো এবং পরপর লাইনে তোমার মূল যে বক্তব্য, চিঠিটা তুমি কেন লিখছো সেটা লিখতে পারো। এবং মূল বক্তব্যটা কখনোই তোমরা একটা সিঙ্গেল প্যারাগ্রাফে লিখবে না, চেষ্টা করবে চিঠির বডিতে অন্তত দুটো যেন প্যারাগ্রাফ থাকে, এবং তার সঙ্গে তোমরা চাইলে থ্যাংক ইউ এখানে লিখতে পারো আলাদা একটা প্যারাগ্রাফ করে। চিঠির মূল বক্তব্য লেখা হয়ে যাওয়ার পরে যে পোর্শনটা আসে সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ক্লোজিং। দ্যাট মিনস ইয়োর্স ট্রুলি, ইয়োর্স ফেথফুলি, সিনসিয়ারলি, এই ধরনের কথা লিখে আমরা সাধারণত চিঠি শেষ করি। সব কিছুই কিন্তু বাঁদিকের মার্জিন বরাবর হবে, যেমন আমি তোমাদের বারবার বলছি। এবং এখানে তোমার নাম সই করলে, যদি সেন্ডারের নাম কিছু দেওয়া থাকে যেটা তুমি এইখানে ইউজ করেছিলে সেন্ডারের অ্যাড্রেস নাম লেখার সময়, তাহলে সেই নামটা এখানে সই করলে, এবং তার কি ডেজিগনেশন এটা অবশ্যই লিখতে হবে। যে কোম্পানি চিঠি পাঠাচ্ছে সেই কোম্পানির হয়ে তুমি চিঠিটা পাঠাচ্ছ, তাই তুমি সেই কোম্পানিতে কোন পদ অধিকারী বা কোন ডেজিগনেশন হোল্ড করো, কোন পোস্ট হোল্ড করো, সেটাই তোমার ডেজিগনেশন, সেটা এখানে লিখতে হবে। হয়তো তুমি কোম্পানির ম্যানেজার, তাহলে এখানে লিখবে ম্যানেজার। হয়তো তুমি সেলস অপারেটর, তাহলে এখানে লিখবে সেলস অপারেটর। সো এখানে তোমার সই বা নাম আর এখানে তোমার ডেজিগনেশন, এই দুটো থাকবে হচ্ছে সিগনেচারের মধ্যে। তাহলে ইয়োর্স ট্রুলি বা ইয়োর্স ফেথফুলি লেখার পর নাম সই করতে হবে অথবা নাম লিখতে হবে এবং ডেজিগনেশন লিখতে হবে। এই পর্যন্ত বেসিক্যালি আমাদের বিজনেস লেটারের মূল ভাগগুলো রয়েছে। এরপরে এখানে তোমরা যে লাস্ট একটা আলাদা পোর্শন দেখতে পাচ্ছ, যেটা বেশ কিছুটা গ্যাপ দিয়ে লেখা হয়েছে, সেটা হচ্ছে এনক্লোজার বা কার্বন কপি। এখন আমরা জেনে নিই এনক্লোজার বা কার্বন কপি কাকে বলে। তার কারণ এর আগে স্কুল লেভেলে তোমরা যে সমস্ত ফর্মাল এবং বিজনেস লেটারগুলো করেছো, সেখানে কোনোদিন এনক্লোজার বা কার্বন কপির কোনো প্রয়োজন পড়েনি, কিন্তু বিজনেস লেটারে এগুলোর প্রয়োজন পড়ে।
এনক্লোজার বলতে বোঝায় তুমি তোমার এই চিঠির সঙ্গে যদি অন্য কোনো ডকুমেন্ট অ্যাটাচ করো তাহলে সেই ডকুমেন্টটা কী এটা তোমাকে চিঠির মধ্যে মেনশন করে দিতে হয়। হয়তো দেখা গেল কেউ তোমার কোম্পানি থেকে কিছু জিনিস কিনতে চেয়ে চিঠি লিখেছিল, তুমি সেটার রিপ্লাইং টু এনকোয়ারিজ একটা বিজনেস লেটার লিখছো। সেক্ষেত্রে তুমি নিশ্চয়ই তোমার কোম্পানির প্রাইস লিস্টটা এর সঙ্গে অ্যাটাচ করবে। বা তুমি কাউকে কোনো জিনিস বিক্রি করছো, চিঠি লিখছো যে আপনার যে প্রোডাক্টের রিকোয়েস্টটা ছিল সেটা আমি ডেলিভারি পাঠাচ্ছি, তার সঙ্গে নিশ্চয়ই তুমি এনক্লোজার হিসেবে মানি রিসিপ্টটা অ্যাড করবে, কারণ যিনি জিনিসটা কিনেছেন তার কাছে টাকার বিল যাওয়াটা জরুরি। ঠিক সেরকমই চিঠির সঙ্গে অন্য কোনো যদি জরুরি কাগজপত্র থাকে তাহলে এনক্লোজার হিসেবে সেটাকে এখানে মেনশন করতে হয়। যদি কোনো এনক্লোজার থাকে তবে মেনশন করবে, না হলে এই পোর্শনটার কোনো প্রয়োজনীয়তা নেই। আর কার্বন কপি মানে হচ্ছে তুমি একই কোম্পানিতে যদি একাধিক লোকের কাছে চিঠিটা পৌঁছতে চাও, হয়তো তুমি শিওর নও যে তুমি যে উদ্দেশ্যে চিঠিটা লিখছো সেই বিষয়গুলো কোম্পানিতে কোন ব্যক্তি দেখাশুনো করেন, তখন তুমি কোম্পানিতে 2জন বা 3জনকে চিঠিটা হয়তো পাঠাচ্ছ। সেক্ষেত্রে এখানে কার্বন কপিতে তাদের নামগুলো উল্লেখ করে দিলে এই চিঠির একটা করে কপি তাদের প্রত্যেকের কাছে তাদের অফিসে পৌঁছে যাওয়ার কথা। কার্বন কপি সাধারণত বেশিরভাগ চিঠিতেই তোমাদের প্রয়োজন পড়বে না, কিন্তু এনক্লোজার প্রয়োজন হতে পারে। সে কারণেই আমি এগুলো দেখিয়ে রাখলাম। যে চিঠিতে কোয়েশ্চেনে এর প্রয়োজনীয়তা তোমরা অনুভব করবে না সেই চিঠিতে তোমরা এগুলো অ্যাড করবে না, স্কিপ করে যাবে। কাজেই এই পোর্শনটা ম্যান্ডেটরি নয়, চিঠি লেখার জন্য এখান থেকে এইটুকু পোর্শনই প্রয়োজনীয়। তাহলে ফরম্যাটটা আমরা পরিষ্কার বুঝতে পেরে গেলাম যে কী ধাঁচে একটা বিজনেস লেটার লিখতে হয়। Now in our next slide we will read a question and I will give you a sample business letter through which you can understand how an original business letter looks like. So in this slide I have put a question. চলো আমরা দেখে নিই প্রশ্নটা কি আছে। স্যাম্পল বিজনেস লেটার ফর প্লেসিং অর্ডার্স, তার মানে অর্ডার প্লেস করার জন্য একটা স্যাম্পল বিজনেস লেটারের কোয়েশ্চেন আমি তৈরি করেছি। যে কোয়েশ্চেনটায় বলা হচ্ছে ইউ আর মোহন ভাগত, তার মানে তুমি মোহন ভাগত। অর্থাৎ কেন এটা লেখা হলো? কারণ এটা বোঝানোর জন্য যে তুমি মোহন ভাগত যে চিঠিটা লিখছো, অর্থাৎ সেন্ডারের নেম বা সিগনেচার যে কটা জায়গায় দরকার হবে সেখানে এই মোহন ভাগত কথাটা তোমাকে লিখতে হবে। ইউরেকা ফর্বস, তার মানে তুমি ইউরেকা ফর্বস কোম্পানির একজন কর্মচারী, তাই জন্য ইউরেকা ফর্বস কথাটা লেখা আছে। তার মানে তুমি ইউরেকা ফর্বস কোম্পানির মোহন ভাগত, যে কোম্পানিটা কিনা নয়ডা অর্থাৎ দিল্লির নয়ডায় কোম্পানিটা স্থাপিত। কাজেই এখান থেকে তুমি সেন্ডারের ডিটেলসগুলো পেয়ে গেলে প্রশ্নের মধ্যেই, যে মোহন ভাগত ইজ দ্য সেন্ডার, হি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য কোম্পানি ইউরেকা ফর্বস অ্যান্ড দ্য কোম্পানি ইজ সিচুয়েটেড ইন নয়ডা। You have received the reply to your enquiry letter from Woodcutters INC. তার মানে Woodcutter বলে একটা কোম্পানি থেকে তুমি একটা চিঠি পেয়েছো, রিপ্লাই পেয়েছো। তার মানে তুমি কোনো একটা এনকোয়ারি করেছিলে এবং Woodcutter কোম্পানি বলে একটি কোম্পানি থেকে তুমি সেটার রিপ্লাইটা পেয়েছো। ডেটেড 2 মার্চ 2015। তার মানে 2015-এর 2 মার্চ Woodcutters কোম্পানি তোমার তরফ থেকে যে এনকোয়ারিটা গিয়েছিল সেটার উত্তর দিয়েছে। ইউ ফিল পজিটিভ অ্যাবাউট দ্য কোম্পানিজ টার্মস অ্যান্ড কন্ডিশন, এবং সেই কোম্পানি যে শর্তগুলো চিঠিতে দিয়েছে, তোমার চিঠির উত্তরে যে ব্যবসায়িক শর্তগুলো লিখেছে সেটা দেখে তুমি খুব স্যাটিসফাইড হয়েছো, খুব পজিটিভ ফিল করেছো। রাইট এ লেটার প্রেসিং অর্ডার, তার মানে তুমি যেহেতু তাদের ব্যবসায়িক শর্তাবলীতে ভীষণ খুশি হয়েছো, ভীষণ পজিটিভ ফিল করেছো, সেই জন্যই তুমি তাদেরকে কিছু অর্ডার দিতে চাও। সো ইউ আর রাইটিং আ লেটার টু প্লেস অর্ডার্স ফর দ্য ফার্নিচার, কিছু ফার্নিচারের অর্ডার তুমি দিতে চাও, তুমি অর্থাৎ মোহন ভাগত, দ্যাট ইউ হ্যাভ মেনশনড ইন দ্য প্রিভিয়াস কমিউনিকেশন। এবং আগেই তুমি জিনিসগুলো কিনতে চাইতে পারো বা জিনিসগুলো সম্পর্কে জানতে চেয়েছিলে, চেয়ে একটা চিঠি লিখেছিলে Woodcutters কোম্পানিতে, তারা সেটা রিপ্লাই দিয়েছেন, তুমি তাতে খুশি হয়েছো এবং এখন তুমি একটা চিঠি লিখছো কিছু ফার্নিচারের অর্ডার প্লেস করার জন্য। তো এইটা হলো আমাদের কোয়েশ্চেন, এবং এরপরে আমরা দেখে নিই যে এই কোয়েশ্চেনটার আনসার আমরা কিভাবে দেব। এই হলো সেই বিজনেস লেটার, স্যাম্পল লেটার, যেটা আমাদের আগের কোয়েশ্চেনটার আনসার, এটা আমি তোমাদের দেখাতে চাইছি। এখানে প্রথমেই সেন্ডারের অ্যাড্রেস দেওয়া আছে, ইউরেকা হাউস বা ইউরেকা ফোর্বসের যে কোম্পানিটা সেটার নাম ইউরেকা হাউস, যেটা বলা ছিল কোয়েশ্চেনের মধ্যে।
এবং এই ইউরেকা হাউসে ঠিকানা কি গান্ধী রোড, নয়ডা, পিনকোড দেওয়া রয়েছে। তো ইউরেকা হাউসের ঠিকানা দিয়ে সঙ্গে ফোন নাম্বার, ইমেল আইডিও দেওয়া রয়েছে। এগুলো ম্যান্ডেটারি নয়, তোমরা চাইলে দিতে পারো, চাইলে নাও দিতে পারো। তাহলে এটা হচ্ছে সেন্ডারের ডিটেলস, যেমন আমি তোমাদের ফরম্যাটটায় দেখিয়েছিলাম। তারপরে এক লাইন আন্দাজ স্পেস দিয়ে লেখা আছে আজকের ডেট। ডেট প্রসঙ্গে একটা কথা বলি, কোয়েশ্চেনে তোমরা দেখেছো যে উডকাটার্স কোম্পানি থেকে রিপ্লাই এসেছিল 2 মার্চ 2015। তাই তুমি তার পরিবর্তে যখন আবার প্লেসিং অর্ডার করছো তখন সেই ডেটটা 2 মার্চ কিংবা তার পরে হতে হবে, কারণ ওদের কোম্পানি যতদিন না রিপ্লাই দিচ্ছেন ডেফিনেটলি ততদিন তুমি তোমার অর্ডারটা প্লেস করতে পারবে না। তাই 2 মার্চ ওদের রিপ্লাই আসার পরেই তুমি অর্ডারটা প্লেস করছো, কাজেই এটা 2 মার্চ অথবা তার পরে ডেটটা হতে হবে। ডেটের পরে একটা স্পেস দেওয়া হয়েছে এবং তারপরে লেখা হয়েছে রিসিভারের ডেজিগনেশন এবং অ্যাড্রেস। তো তুমি ওই কোম্পানির সেলস ম্যানেজারকে চিঠি লিখেছো, সেটা মেনশন করছো এবং তারপরে ওই কোম্পানির ঠিকানা লেখা রয়েছে 3/C উডকাটার্স INC, জনকপুরি, দিল্লি এবং পিনকোড দেওয়া রয়েছে। তাহলে এইটা হচ্ছে রিসিভারের ডিটেলস। তাহলে ঠিক আমরা ফরম্যাটে যেরকম দেখেছিলাম সেরকম সেন্ডারের ডিটেলস, ডেট এবং তারপরে রয়েছে রিসিভারের ডিটেলস। এখানে একটা নতুন পয়েন্ট অ্যাডেড হয়েছে, এর আগের চিঠিগুলোয় এই পয়েন্টটা ছিল না। এখানে লেখা রয়েছে সাবজেক্ট প্লেসিং অর্ডার ফর ফার্নিচার। এই সাবজেক্টটা অনেক সময় ফর্মাল লেটারে লেখা হয়, বিজনেস লেটারেও লেখা হয়, কিন্তু এই সাবজেক্টটা ম্যান্ডেটারি নয় বলেই আমি তোমাদের ফরম্যাটে এটা দেখাইনি। কিন্তু যদি তোমরা চাও তাহলে তোমরা চিঠির একটা সাবজেক্ট কিন্তু লিখতেই পারো। তাই এখানে সাবজেক্ট লেখা হয়েছে প্লেসিং অর্ডার ফর ফার্নিচার। এরপরে স্যালিউটেশন রয়েছে ম্যাডাম এবং চিঠিটা শুরু হয়েছে দিস ইজ টু ফলো আপ আওয়ার প্রিভিয়াস কমিউনিকেশন। তার মানে আমাদের এর আগে যে কথাবার্তা হয়েছিল এটা তারই পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে। রেফারেন্স নাম্বার মানে উডকাটার্স কোম্পানি আমাকে রিপ্লাই দিয়ে যে চিঠিটা লিখেছিলেন সেখানে এই নাম্বারটা দেওয়া ছিল, তাই জন্য প্রিভিয়াস কমিউনিকেশন কোনটা সেটা বোঝানোর জন্য এই রেফারেন্স নাম্বারটা দেওয়া হয়েছে। এটা তোমরা পারলে দেবে, না পারলে না দিলেও কোনো ক্ষতি নেই। থ্যাংক ইউ ফর ইউর টাইমলি রেসপন্স অ্যান্ড কনসার্ন। তো মোহন ভাগাত জানাচ্ছেন যে তিনি উডকাটার্স কোম্পানি থেকে খুব দ্রুত রিপ্লাই পেয়েছেন এবং তার জন্য তিনি থ্যাঙ্কস বলছেন। উই উড লাইক টু প্লেস অ্যান ইমিডিয়েট অর্ডার ফর দ্য ফলোয়িং সেটস অফ ফার্নিচার। এখন তিনি এলেন চিঠির মেন বক্তব্যে, যেখানে তিনি বলছেন যে আমরা নিচের টেবিলে দেওয়া ফার্নিচারগুলোকে বুক করতে চাই, অর্ডার প্লেস করতে চাই। এবার আমি তোমাদের আগেই বলেছিলাম যে অর্ডার প্লেসিংয়ের ক্ষেত্রে চিঠিতে এই ধরনের একটা ছক বা টেবিল ব্যবহার করা হয়। এখানে খুব সুন্দরভাবে একটা ছক বা টেবিল দেখানো হয়েছে, তাই জন্যই আমি এই চিঠিটাকে সিলেক্ট করেছি তোমাদের স্যাম্পল হিসেবে দেখানোর জন্য। সো ফার্স্ট দ্য কোড নাম্বার ইজ গিভেন and then the name of the article, that means the name of the furniture which you are placing the order. Then the material is mentioned and quantity is mentioned. In some cases you can mention the price too. এখানে তোমরা চাইলে দামটাও দিতে পারো। 2213 নাম্বার হচ্ছে কোডে হচ্ছে কনফারেন্স টেবিল ছিল, সেটা উড দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি এবং দুটো অর্ডার করা হচ্ছে। এখানে নেক্সট কোড নাম্বার দিয়ে সোফা অর্ডার করা হচ্ছে, স্টিল এবং উডের তৈরি এবং সেটার সংখ্যায় দুটো অর্ডার করা হয়েছে। এরপরে অর্ডার করা হচ্ছে চেয়ার, যেটা উডের তৈরি এবং 20টা চেয়ার অর্ডার করা হয়েছে। তাহলে এই টেবিলটা দেখলেই উডকাটার্স কোম্পানির লোকেরা বুঝে যাবেন যে মোহন ভাগাত কতগুলো জিনিস এবং পার্টিকুলারলি কোন কোন জিনিস কিসের তৈরি কটা করে অর্ডার করেছেন, সেটার একটা সুন্দর ডিটেলস কিন্তু এই চিঠির মধ্যে দেওয়া রয়েছে। এই চিঠির মধ্যে খুব সুন্দর একটা টেবিল করে দেওয়া রয়েছে। তারপরে লেখা হয়েছে অ্যাজ পার আওয়ার কমিউনিকেশন, তার মানে উডকাটার্স কোম্পানি অ্যান্ড মোহন ভাগাত দে কমিউনিকেটেড বিফোর অ্যান্ড অ্যাজ পার দেয়ার কমিউনিকেশন উই আর সেন্ডিং এ ডিমান্ড ড্রাফট অফ ₹15,000 অ্যাজ অ্যাডভান্স পেমেন্ট। সো মোহন ভাগাত ইজ পেইং ₹15,000 অ্যাজ অ্যান অ্যাডভান্স অ্যাজ হি ইজ প্লেসিং দ্য অর্ডার্স। The rest of the money will be paid at the time of delivery. So the rest of the amount of money মানে 15,000 দেওয়ার পরে যে অর্থটা বাকি থাকবে পে করা, সেই বিলটা কিন্তু উনি ডেলিভারির টাইমে পে করবেন বলে চিঠিতে জানিয়ে দিলেন। কাইন্ডলি কমপ্লাই উইথ আওয়ার এগ্রিমেন্ট স্টেটমেন্টস, এবং তিনি রিকোয়েস্ট করলেন যে তার কোম্পানির অর্থাৎ ইউরেকা ফোর্বস কোম্পানির এগ্রিমেন্ট ডিটেলসটাও দেখে নিতে, এগ্রিমেন্ট স্টেটমেন্টটা। উই হোপ টু রিসিভ দ্য পারচেজ ইন 3 ওয়ার্কিং ডেজ।
এবং তিনি বলেছেন যে তিনি আগামী 3 দিনের মধ্যে এই অর্ডারটা কিন্তু ডেলিভার্ড পেতে চান। সো হি হ্যাজ গিভেন অল দ্য ডিটেলস। অর্ডারটা প্লেস করেছেন এবং তার সঙ্গে লিখেছেন যে কোন কনটেক্সটে আগেকার কথাবার্তার সূত্রে তিনি স্যাটিসফাইড হয়ে এই অর্ডারটা উডকাটার্স কোম্পানিকে প্লেস করছেন। এবং শুধু তাই নয়, তিনি 15,000 টাকা পাঠাচ্ছেন, বাকি টাকা তিনি জিনিসগুলো ডেলিভারি এলে সেই সময় দেবেন। এবং এগ্রিমেন্টটাও তাদেরকে ভালো করে দেখে নিতে বলছেন এবং রিকোয়েস্ট করছেন 3 ওয়ার্কিং ডেজের মধ্যে প্রোডাক্টগুলো সাপ্লাই দেওয়ার জন্য। তারপরে রয়েছে তারপরে রয়েছে কমপ্লিমেন্টারি ক্লোজিং, ইয়োর্স ট্রুলি অ্যান্ড দ্য সিগনেচার অফ দ্য সেন্ডার, মোহন ভাগত, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তাহলে মোহন ভাগত হচ্ছেন ইউরেকা ফোর্বস কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাই এখানে তার নাম এবং ডেজিগনেশনটা দেওয়া রয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে ফরম্যাট যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম এর আগের স্লাইডে, সেইটা ফলো করে কিভাবে একটা বিজনেস লেটার লিখতে হয়, যেখানে আমরা অর্ডার প্লেস করে দেখিয়েছি। এরপরে আমরা আরও একটা বিজনেস লেটার দেখাবো। এখানে রয়েছে আরও একটা বিজনেস লেটার। এই লেটারটা বেসিক্যালি এ লেটার অফ কমপ্লেন্ট। যখন আমার কাছে কোনো একটা কোম্পানি থেকে জিনিস ডেলিভারি এসেছে এবং আমি সেটা নিয়ে স্যাটিসফাইড নই, তখন সেটা নিয়ে কমপ্লেন করে আমি একটা কমপ্লেন্ট বিজনেস লেটার তাদেরকে লিখে পাঠাতে পারি। তো দেখে নেওয়া যাক কমপ্লেন্ট বিজনেস লেটার কেমন হয়। সো অ্যাট ফার্স্ট দ্য নেম অফ দ্য সেন্ডার অ্যান্ড হিজ অ্যাড্রেস ইজ মেনশনড। সো হিয়ার দ্য সেন্ডার ইজ নট ফ্রম এ বিজনেস কোম্পানি, কিন্তু ইউজুয়ালি প্রশ্নের মধ্যে বিজনেস কোম্পানি থেকেই কোনো সেন্ডার এবং রিসিভারকে চুজ করতে বলা হবে। তো বিজনেস কোম্পানি থাকলে সেই কোম্পানির নামটা তোমরা এখানে মেনশন করবে। এখানে শুধু সেন্ডারের নাম আর অ্যাড্রেসটাই মেনশন করা আছে। তারপরে ডেট দেওয়া রয়েছে যেমন তোমাদের ফরম্যাটে দেখানো হয়েছে। তারপরে রিসিভারের ডিটেলস দেওয়া রয়েছে, সেখানে লেখা রয়েছে ম্যানেজার ম্যানসার্ড কোম্পানি। তার মানে ম্যানসার্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির ম্যানেজারকে এই পিটার বার্গ চিঠিটা লিখছেন এবং এই ম্যানসার্ড ম্যানুফ্যাকচারিংয়ের অ্যাড্রেসটাও এখানে মেনশন করা রয়েছে। সো এইটা হচ্ছে রিসিভারের সমস্ত ডিটেলস। আচ্ছা, সাবজেক্ট হিসেবে লেখা রয়েছে পারচেজ অফ স্পয়েলড গুডস। তার মানে কিছু নষ্ট হয়ে যাওয়া জিনিস পারচেজ করা হয়েছে, অর্থাৎ কেনা হয়েছে, অর্থাৎ যে জিনিসগুলো সাপ্লাই দেওয়া হয়েছে এই কোম্পানি থেকে এই কোম্পানিকে, সেই জিনিসগুলো স্পয়েলড বা নষ্ট হয়ে যাওয়া, সে কারণেই এই কমপ্লেন্ট লেটারটা লেখা হচ্ছে। তারপরে রয়েছে স্যালিউটেশন ডিয়ার স্যার অর ম্যাডাম। তারপরে চিঠির মেন পার্ট শুরু হচ্ছে। দিস লেটার ইজ টু ব্রিং টু ইয়োর নোটিস কনসার্নিং দ্য পারচেস অফ স্পয়েল গুডস অন October 5, 2019। তার মানে 2019 সালের 5ই অক্টোবর আপনার কোম্পানি থেকে আমার কোম্পানিতে যে জিনিসগুলো ডেলিভার্ড হয়েছে সেগুলো সমস্ত স্পয়েলড বা নষ্ট হয়ে যাওয়া, এবং সেইটা আপনাদের নজরে আনার জন্যে আমি এই চিঠিটা লিখছি। অ্যাট দ্য পয়েন্ট অফ পারচেস মানে জিনিসগুলি কেনার সময় আই ওয়াজ অ্যাসিওর্ড, আমি খুব নিশ্চিত ছিলাম, দ্য গুডস উড বি ফ্রেশ আপন অ্যারাইভাল, যে জিনিসগুলো সাপ্লাই দেওয়া হবে সেগুলোর কোয়ালিটি খুব ভালো হবে। ইনস্টিড তার পরিবর্তে দে ওয়্যার ডেলিভার্ড স্পয়েলড, খারাপ জিনিস আমাকে ডেলিভারি দেওয়া হয়েছে। আই হ্যাভ অ্যাটাচড এ ফটো অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডেলিভারি রিসিপ্ট, এবং জিনিসগুলো যে খারাপ ছিল বা ভাঙা ছিল বা নষ্ট হয়ে যাওয়া ছিল সেটার প্রমাণ হিসেবে আমি নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর ছবি তুলেছি, এবং তার সঙ্গে আপনাদের যে ডেলিভারি রিসিপ্ট বা মানি রিসিপ্ট, যে আপনাদের কোম্পানি থেকে এত টাকার বিনিময়ে আমাকে এই জিনিসগুলো সাপ্লাই দেওয়া হচ্ছে, সেই যে বিল বা মানি রিসিপ্ট সেটাও আমি চিঠির সঙ্গে অ্যাটাচ করেছি। আই উড রিকোয়েস্ট ইউ টু লুক ইনটু দিস ম্যাটার, এবং এখন আমি আপনাদের অনুরোধ করছি বিষয়টাতে নজর দেওয়ার জন্য। অ্যান্ড ইদার রিফান্ড মাই পারচেস, আপনারা হয় আমার কেনার সমান যে টাকাটা দিয়ে পে করে আমি আপনাদের জিনিসগুলো কিনেছি সেই টাকাটা রিফান্ড করতে, অর্থাৎ আমাকে ফিরিয়ে দিতে পারেন, অর সেন্ড আউট অ্যানাদার সাপ্লাই, অথবা নতুন করে সাপ্লাই করতে পারেন, এই পুরনো জিনিসগুলোর পরিবর্তে নতুন ফ্রেশ জিনিস সাপ্লাই করতে পারেন। সো শুধু কমপ্লেন নয়, কমপ্লেনের সঙ্গে সঙ্গেই পিটার বার্গ জানিয়ে দিচ্ছেন যে তিনি কোন টার্মে নেক্সট বিজনেস করতে চান। তিনি চান হয় তার পারচেসটা রিফান্ড হয়ে যাক, তিনি টাকাটা ফেরত পেয়ে যান, অথবা তাকে নতুন সাপ্লাই দেওয়া হোক। থ্যাংক ইউ বলে তিনি ধন্যবাদ জানিয়েছেন, এবং তারপরে রয়েছে কমপ্লিমেন্টারি ক্লোজিং, দ্যাট ইজ সিনসিয়ারলি পিটার বার্গ। এখানে পিটার বার্গের কোম্পানির নাম মেনশন করা নেই, কিন্তু প্রশ্নে সাধারণত কোম্পানির নাম মেনশন করা থাকে, সেক্ষেত্রে এখানে তার ডেজিগনেশনটা লিখতে হবে যে পিটার বার্গ
যে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেই কোম্পানিতে তিনি কোন পোস্টে চাকরি করেন সেটা এখানে মেনশন করতে হবে। আরও যে উদ্দেশ্যে তোমাদেরকে আমি এই স্যাম্পল কমপ্লেন্ট লেটারটা দেখালাম তার কারণ এই চিঠিটার মধ্যে একটা এনক্লোজার রয়েছে যেটা আমি তোমাদের দেখাতে পারবো। এনক্লোজার হয়েছে ফটো অ্যান্ড রিসিপ্ট। তার মানে এনক্লোজার্স বলে ফটো অ্যান্ড রিসিপ্ট লেখা মানে এই চিঠির সঙ্গে পিটার বার্গ সেই ভাঙা জিনিসগুলোর ফটো এবং ভাঙা জিনিসগুলো যে ডেলিভারি হওয়ার সময় যে মানি রিসিপ্ট বা ডেলিভারি রিসিপ্ট দেওয়া হয়েছে সেই দুটোই চিঠির সঙ্গে পাঠাচ্ছেন, তাই এটাকে এনক্লোজারের মধ্যে অ্যাড করা হয়েছে। তো এই দুটো স্যাম্পল লেটার দেখে তোমরা নিশ্চয়ই খুব সহজেই বুঝতে পারলে যে কীভাবে কোন ফরম্যাট ফলো করে বিজনেস লেটার লিখতে হয়, কিভাবে অর্ডার প্লেস করতে হয়, কিভাবে কমপ্লেন মেক করতে হয়। তো আমি আশা করব এরপরে তোমরা খুব সহজেই এই ফরম্যাট ফলো করে বিজনেস লেটার্স লিখতে পারবে এবং পরীক্ষাতেও কোয়েশ্চেন ফলো করে বিজনেস লেটার্স লিখতে পারবে। I will try to upload a few questions in your LMS regarding these business letters so that you can answer them and you can show it to me as well in WhatsApp if possible, or you can mail me the answers if you practice writing business letters at your home. So there will be questions and there will be some questions from the previous year's question paper as well, so that you can understand which types of questions from the topic of business letters usually come in your final end semester examination. So thank you for watching my video. আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বিজনেস লেটার কীভাবে লেখাতে হয় সেটা সম্পূর্ণ শেখালাম এবং নেক্সট ডেতে আমরা নতুন কোনো টপিক নিয়ে আবার ডিসকাশন শুরু করব। নেক্সট উইক টিউসডের ভিডিওটা থাকবে অন্য কোনো টপিকের উপরে। সো বিজনেস লেটার্স তোমরা এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করা শুরু করো, লেখো, ফরম্যাটটা দেখো এবং সেই ফরম্যাটটা স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করো। আমি আশা করব যে বিজনেস লেটার তোমরা পরীক্ষায় এলে খুব ভালোভাবে লিখতে পারবে এবং ভালো পয়েন্টস স্কোর করতে পারবে। সো থ্যাংক ইউ স্টুডেন্ট।